আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ যে ছোট গল্পটি আপনাদের পড়ে শোনাবো তা হলো আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প জ্যোতির্ময়। শুনতে থাকুন আজকের গল্প জ্যোতির্ময়। আমার মেয়ের বয়স 21, কলেজে পড়ে। ও জানে ওর মায়ের তাড়া খেয়ে আমি তলায় তলায় ওর বিয়ের চেষ্টা দেখছি। কারণে অকারণে ও যে আজকাল মায়ের সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করে, সেটা কিছুটা এই জন্যেই। কিন্তু সেদিন বিকেল থেকে দেখি একেবারে গুম হয়ে আছে মেয়েটা। সন্ধ্যার আগে পর্যন্ত ওকে বদ্ধ ঘর থেকে টেনে বার করা গেল না। একমাত্র মেয়ে, আমার আর স্ত্রীর ওর দিকে একটু বিশেষ নজর থাকাই স্বাভাবিক। হঠাৎ কি হলো বুঝলাম না। ঘণ্টাখানেক আগে ওর প্রাণের বন্ধু শিউলি এসেছিল। সেই মেয়েও খুশি মুখেই বাড়িতে ঢুকেছিল। মিনিট 15 বাদে খুশি মুখেই বিদায় নিয়েছে। তারপর থেকেই মেয়ের এই থমথমে মুখ। আমার কোনো কথার জবাব দেয় না। মায়ের টানাটানিতে বিরক্ত। যাই ঘটে থাকুক, তার সঙ্গে ওই শিউলি মেয়েটার যোগ আছে সন্দেহ নেই। শিউলিকে আমরাও খুব পছন্দ করি। দেখলে চোখ জুড়োয়, এমনই রূপ। নিখুঁত নাক মুখ চোখ, চাপা বরণ রং, একটু ছিপছিপে গড়নের। অমন রূপের মেয়ে আমাদের ঘরে থাকলে রাসে কণ্টকিত হয়ে থাকতাম। মেয়েটাকে আরো ভালো লাগে তার চাল চলন দেখে। ভালো খেতে পড়তে পায় না, কিন্তু মুখে সরল হাসি লেগেই আছে। মেয়ে কতদিন আমাকে চুপি চুপি বলেছে, জানো বাবা, ওকে নিয়ে পাড়ার আর কলেজের পাজি ছেলেগুলো কি যে কাণ্ড করে, আমার এক এক সময় এত ভয় করে না। আমি একদিন বলেছিলাম, বাপ বিয়ে দেয় না, পয়সা জোর কোথায় যে দেবে। তাছাড়া জ্যোতি কাকাকে তো জানো, আঁকতে বসলেও কি সকাল থেকে রাত, আবার রাত থেকে সকাল। জ্যোতি কাকাকে জানি বলতে মেয়ের মুখেই শুনেছি, বেশ নামি শিল্পী। কিন্তু মেয়ের মতে জ্যোতি চৌধুরীর মতো শিল্পী এ দেশে নেই। কোনো খবরের কাগজওয়ালা, কোনো মাসিক সাপ্তাহিকের সম্পাদক বা কোনো কমার্শিয়াল ফার্মের সঙ্গে শিল্প নিয়ে আপোষ করতে পারলো না বলেই এই দশা। মেয়ে কাব্য করে বলতো, জ্যোতি কাকার দারিদ্র শিবের গায়ের ছাইয়ের মতো। আর হামেশাই বলে, শিউলিকে কি দেখছো, চেহারা হলো গিয়ে জ্যোতি কাকার, 10,000 লোকের মধ্যেও আলাদা একজন। জ্যোতি কাকা মেয়ের মতোই ভালোবাসে ওকে, এই গর্ব ধরে না। নিজের হাতে এঁকে ভদ্রলোক ওকে 3-4খানা ছবি দিয়েছে, সেগুলো যত্ন করে বাঁধিয়ে রেখেছে। শিউলি মেয়েটার ওপর ওর এত টানের আরো একটা বিশেষ কারণ আছে। মেয়েটার জীবন বড় দুঃখের, তার মা থেকেও নেই। মেয়ের মুখে শুনেছি, শিউলির 1.5 বছর বয়সে তার বাবা মায়ের ভালোবাসার বিয়ে ভেঙে যায়। জ্যোতি চৌধুরীর চেহারা দেখে মুগ্ধ হয়ে একটি শিক্ষিতা মেয়ে তাকে বিয়ে করে, কিন্তু আসলে তার রূপের টান থেকে রূপোর টান বড়। আর একজনের হাত ধরে চলে গেছে সে, পরে ডিভোর্স হয়ে গেছে। এরপরেও রূপমুগ্ধ অনেক মেয়ে ভদ্রলোকের জীবনে আসতে চেয়েছে, কিন্তু এই 47 বছর বয়স পর্যন্ত আর কোনো মেয়ের দিকে ফিরে তাকায়নি। আঁকা নিয়ে আর মেয়ে নিয়ে থেকেছে। আমার মেয়ের এই মুখ দেখে আমরা ভাবছিলাম, শিউলির আবার কোনো বিপদ আপদ হলো নাকি। সুখের ঘরে রূপের বাসা তো নয়, তাই চিন্তা। কিন্তু সেই মেয়েও তো খুশি মুখে এলো আর খুশি মুখেই চলে গেল দেখলাম। তাহলে কি হতে পারে? সন্ধ্যার পরে মেয়ে ঘর ছেড়ে বেরুলো, সেই রকমই মুখ। আমি আদর করে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বল না, শিউলি কেন এসেছিল? বিয়ের নেমন্তন্ন করতে বাবা। ওর মা বলে উঠল, এ তো ভালো কথা, শিউলির কোথায় বিয়ে, কার সঙ্গে? গম্ভীর মুখে মেয়ে জবাব দিল, শিউলির বিয়ে নয় মা, তার বাবার বিয়ে। আমরা হতচকিত। এমন একটা ধাক্কা কল্পনা করা যায় না।
আমাদেরও সত্যি মনটা খারাপ হয়ে গেল। পরে আরও শুনলাম শিউলির হবু মায়ের 33 বছর বয়স। শিউলি আগে ভাগে দেখে এসেছে, মজা করে গল্প টল্প করে এসেছে। মেয়ের বাবা ওদের খুব দূর সম্পর্কের আত্মীয় নাকি। যাতায়াত ছিল না, কারণ তাদের অঢেল বিত্ত আর এরা গরিব। তাদের অনেক বাড়ি, অনেক গাড়ি, অঢেল টাকা। বিয়েতে জ্যোতি চৌধুরী 50,000 টাকা নগদ পেয়েছে, আর জিনিসপত্র সোনাদানা যে কত পাবে তার ঠিক নেই। মেয়ের বাপের শর্ত ঘটা করে বিয়ে হবে, ঘটা করে বউ ভাত হবে। শিউলি বলেছে তার নতুন মা দেখতে ভালো না, কিন্তু তাতে আর কি আসে যায়। শিউলি ওকে বিয়েতেও নেমন্তন্ন করেছে, বউ ভাতেও। মেয়ে রেগে গিয়ে বলেছে কোথাও যাবে না। শিউলি তখন মাথার দিব্যি দিয়েছে, বউ ভাতে না গেলে আমার কিন্তু মরা মুখ দেখবি। মেয়ে বলল, বাবা, একে শিউলিটা তিনকে তিন কেমন রোগা হয়ে যাচ্ছে, যখন তখন ওর মাথা ঘোরে, মাথা টলে। ওর বাবা এই জন্য চিকিৎসাও করাচ্ছেন, ডাক্তার নাকি বলেছেন অ্যানিমিয়া। তার মধ্যেও এই দিব্যি দিয়ে গেল। আমি কি করি বলতো? আমি বললাম, তার মেয়ে যখন মেনে নিয়েছে যাবি, কি আর করবি। গোমরা মুখ করে বউ ভাত গেছিল, কিন্তু ঘন্টা 3 বাদে ফিরে এসেই তার সে কি কান্না। আমরা যত থামাতে চেষ্টা করি ও তত ফুলে ফুলে কাঁদে। শেষে ছুটে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। পরদিন লিখতে বসেছি। একটু বেলায় ঘুম থেকে উঠে মেয়ে আমার কাছে এসে বসলো। জল ছিটানো চোখ মুখ এখনো বেশ ফোলা। কিছু না বলে একবার দেখে নিয়ে আবার লেখায় মন দিলাম। বাবা, বল। একটা গল্প লিখবে? একটা গল্প বলবো, লিখবে? কলম থামিয়ে মুখের দিকে তাকালাম। এখন কাঁদছে না, কিন্তু কান্না ফেটে পড়ছে যেন। বললাম, আচ্ছা, পরে শুনবো কোনো। না বাবা, এক্ষুনি শোনো। কলম রেখে বললাম, বেশ, বল। ও বলে গেল, আর আমিও শুনে গেলাম। এবারে যা লিখছি তার এক বর্ণ আমার নয়। মেয়ে যা যা বলেছে হুবহু তার বয়ানে সেইটুকুই লিখে দিলাম। শোনো বাবা, বেশ একটা জেদ নিয়ে জ্যোতি কাকার বিয়ের বউ ভাতের নেমন্তন্ন খেতে গেছিলাম। চেনা লোকের দিককার জ্যোতি কাকার গায়ে কতটা বেঁধে তাও দেখব। বউ ভাতের জন্য বাড়ি ভাড়া করা হয়েছিল। রং বেরঙের আলোয় সমস্ত বাড়িটা সাজানো হয়েছিল, কিন্তু জ্যোতি কাকার গায়ে কিসের চামড়া কে জানে। দিব্যি হেসে হেসে সব তদারক করে বেড়াচ্ছে। আমাকে টেনে নিয়ে গিয়ে তার 33 বছরের বউয়ের সঙ্গে আলাপ করিয়ে দিল। জ্যোতি কাকা এমনিতে খুব রসিক মানুষ, নিজের মেয়ের সঙ্গেও রসিকতা করে, আমার সঙ্গেও করে। কিন্তু আজ তার হাসি খুশি বিষের মতো লাগছিল। যদি বলতে পারতাম, জ্যোতি কাকা, টাকার জন্য তুমি এই করলে শেষে। বউ দেখার পর চুপ করে বাইরে দাঁড়িয়েছিলাম। পিছনে শিউলির হিহি হাসি। বলল, আমার বাবার বিয়েতে তুই কার ধ্যান করছিস? জ্যোতি কাকা সেখান দিয়ে যাচ্ছিল। আমাকে বলল, হেই মেয়ে, তোর কি হলো আবার? যা, শিউলির সঙ্গে ঘুরে ঘুরে সব জিনিসপত্র দেখে আয়। শিউলি আমাকে হাসি মুখে টেনে নিয়ে গেল। শিল্পী বাপের মেয়ে। ওর এই হাসিটাকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। মনে মনে ঠিক করেছিলাম জ্যোতি কাকার মুখ আর দেখব না কোনোদিন। একটা আলাদা ঘরে আমার আর শিউলির জন্য খাওয়ার ব্যবস্থা হয়েছিল। বেশি লোকজনের ভিড়ে ওর মাথা ঘোরে। খাবার সময় অত হইচই ঠাস ঠাস মাথায় লাগে, তাই একটু নিরিবিলিতে তার খাওয়ার ব্যবস্থা, সঙ্গে আমারও। আগের চোটে আমি কিছুই খাচ্ছিলাম না, কিন্তু শিউলি লোভীর মতো গপ গপ করে খাচ্ছিল, আর আমাকে খাবার তাগিদ দিচ্ছিল আর হাসছিল। হঠাৎ বলল,
এরকম করিস না, ভালো করে খা। কেন মিথ্যে রাগ করছিস? তোর জ্যোতি কাকার ভিতরটা এখন আগের থেকেও বেশি জ্যোতিতে ঠাসা, বুঝলি? বোঝার জন্য আমি শিউলির দিকে তাকালাম। আবার দুটো রসগোল্লায় গাল বোঝাই করে শিউলি বলল, আসলে আমি আমার বাবা শিল্পী সত্তার শ্রাদ্ধের খাবার চেটে পুটে খাচ্ছি রে। আর এই শ্রাদ্ধটা বাবা নিজের হাতেই করলো, শুধু আমার জন্যে। নইলে আমার ছোটবেলাতেও অনেক মেয়ের বাপ লোভ দেখিয়ে মেয়ে গোছাতে চেয়েছিল, বাবা ফিরেও তাকায়নি। আমি ঝাঁঝের মাথায় বললাম, তা এখন ফিরে তাকালো কেন? টাকার অঙ্কটা খুব বেশি বলে? শিউলি বলল, না, এখন দরকার হলো বলে আমার জন্যই হলো রে। আমার ছেদো কথা মনে হলো, হয়তো শিউলিকে বুঝিয়েছে তার বিয়ের জন্যই টাকা দরকার। শিউলি বলল, তোকে বলছি কিন্তু কেউ যেন ঘুণাক্ষরে টের না পায়। বিয়ের জন্য বাবা 50,000 টাকা নগদ পেয়েছে, জানিস তো? সঙ্গে এত এত জিনিস। এখানেও বাবার চেহারাই ট্রাম্প কার্ড। ওরা জানতো বাবা কত গরিব, আর এও জানতো বাবার এই মুহূর্তে কি প্রচন্ড টাকার দরকার। এত বড় লোক হয়েও ওই মেয়ের বিয়ে তারা সহজে দিতে পারছিল না। দুবার অ্যাবর্শনের ফলে তার মাথায় ছিট দেখা দিয়েছে, তার মধ্যে ওই চেহারা, জানিস তো? আমি আঁতকে উঠলাম। বলিস কি রে? শিউলি বলল, হ্যাঁ, বাবার পকেট থেকে আমি এই ব্যাপারে 5খানা উড়ো চিঠি পেয়েছি। সবাই একই কথা লিখে বাবাকে সাবধান করতে চেয়েছে। তাদের ডাক্তারদের পরামর্শ হলো, সুন্দর অথচ গরিব একজনের সঙ্গে বিয়ে হওয়া দরকার, যে লোক সর্বদা তাদের মেয়ের হাতের মুঠোয় থাকবে। রাগে দিশেহারা হয়ে কি যেন বলতে যাচ্ছিলাম, দেখি শিউলির 2 চোখে জল চিকচিক করছে। ও আবার বলল, তার আগে বাবার পকেটে আমি আরো কিছু কাগজপত্র দেখেছি রে। সেগুলো সব ডাক্তারের প্রেসক্রিপশন, আমারই। সকলেই রায় দিয়েছেন আমার লিউকোমিয়ার ফার্স্ট স্টেজ এখন। বাবা গো, এটা শুনে আমার সর্বাঙ্গে কি যে কাঁটা দিয়ে উঠল। তারপর সমস্ত বুকটা এমন দুমড়ে মুচড়ে উঠতে লাগলো। তারপর বাবা জানো, শিউলি আবার বলল, 2 মাস ধরে বাবাকে দেখেছি জানিস, পাগলের মতো টাকা জোগাড় করতে চেষ্টা করছে। যেটুকু পাচ্ছে তার 50 গুণ দরকার। পাগলের মতো বাবা তখন টাকার আশায় ছুটলো আমাদের দূর সম্পর্কের এই মস্ত বড়লোক আত্মীয়ের কাছে। বাবাকে তারা তখন এই বিয়ের কড়ারে বেঁধে ফেলল। এবারে বাবা রাজি হয়ে টাকা নিয়ে ফিরল। একটু থেমে শিউলি আবার বলে গেল, জানিস, বাবা এসে জানালো, তুই বড় হয়েছিস, এখন আমার নিজের দেখাশোনার জন্য একজন দরকার। কবে হুট করে তোর বিয়ে হয়ে যাবে ঠিক নেই, তাই আমি বিয়ে করব ঠিক করে ফেলেছি। তারপর বলেছে, তোর খারাপ টাইপের অ্যানিমিয়া, তো তোর নতুন মা এলে তোকে কিছুকাল হাসপাতালে থেকে মাসে মাসে 1 বোতল করে রক্ত নিতে হবে। বাবা, বাবা গো, আমার গলা বেয়ে একটা কান্না ঠেলে উঠেছিল। আমি শুধু ওর ফ্যাকাশে মুখের দিকে চেয়েছিলাম। শিউলি, আমার বন্ধু শিউলি। শিউলি তখন বলল, কিন্তু আমি তো জানি প্রথম মাসে 1 বোতল, এরপর মাসে 2 বার, 3 বার, 4 বার, শেষে সপ্তাহে 2 বার, 3 বার করে বোতল বোতল রক্ত লাগবে। বাবার 50,000 টাকা ফুরোবার আগে আমার যাবার সময় হয়ে যাবে। আমি বললাম, শিউলি, শিউলি তুই থাম এবার। শিউলি বলল,
আর একটু শুনে নে না। যতদিন আমি বাঁচব ততদিন তো জ্যোতি কাকা স্ত্রীর কেনা গোলাম মতো হয়ে থাকবে, কিন্তু আমি চলে গেলে তারপর ততদিনে টাকাও প্রায় ফুরিয়ে আসবে। ওই পাগল স্ত্রী তখনও বোঝার মতো কাঁধে চেপে থাকবে। তোর জ্যোতি কাকা তখন কি করবে ভেবে দেখেছিস? তার শিল্পী সত্তাটা যে 50,000 টাকায় বিক্রি হয়ে গেছে রে। আসার সময় জানো বাবা, আমি আর শিউলিকে একটি কথা বলে আসতে পারিনি। বাবা। জ্যোতি কাকা আমার পিঠ চাপড়ে জিজ্ঞাসা করেছে, ঠিক মতো খেয়েছিস তো? বলেই আবার অন্য অতিথির দিকে হাসি মুখে এগিয়েছে। তারা হাতের কবজি ডুবিয়ে খাচ্ছে আর মনে মনে নিশ্চয় বিদ্রুপ করছে। বেরিয়ে এলাম বাবা, বেরিয়ে এলাম। ঢোকার সময় বুঝলে বাবা, বাড়ির ওই ঝলমলে রং বেরঙের আলোগুলো আমার চোখে আগুনের গোলার মতো লেগেছিল। আর যখন বেরিয়ে এলাম আমার মনে হচ্ছিল ওই আলোগুলোতে যেন সুচিতার ছটা। সত্যি যেন এক শিল্পী সত্তার শ্রাদ্ধের পবিত্র অনুষ্ঠান থেকে বেরিয়ে এলাম আমি। সত্যি যেন এক শিল্পী সত্তার শ্রাদ্ধের পবিত্র অনুষ্ঠান থেকে বেরিয়ে এলাম আমি। শেষ হলো আজকের গল্প জ্যোতির্ময়। আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প জ্যোতির্ময়। অত্যন্ত মর্মস্পর্শী একটি গল্প, হৃদয় বিদারক। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ নোটিফিকেশান অন রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর হ্যাঁ, আপনারা আপনাদের পছন্দ অপছন্দ, আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান। আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। প্রতীক্ষায় রইলাম আপনাদের মতামতের। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।